অনুভবের কথা শুনে চমকে গেল লাজু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনুভব বনলতার ওপরে ভীষণই রেগে গেছে আর বলে, তোমার সাথে আমি আর একটা কথাও বলতে চাই না। তুমি যে অন্যায় প্রতি মুহূর্তে করে চলেছ আমি আর সহ্য করতে পারছি না। অনেক হয়ে গেছে, আর নয়। আর কখনোই আমি তোমার এই সমস্ত ছেলেমানুষই সহ্য করব না। আর তোমার বিরুদ্ধে যা যা প্রমাণ আমার কাছে আছে, তোমাকে ডিভোর্স দিতে আমার কোনো সময়ই লাগবে না। আর কোর্ট থেকেও আমি আরামসে সমর্থন পেয়েই যাব। সমর্থনটা যদি একবার পেয়ে যাই তোমাকে আমি ডিভোর্স দিয়েই দেব। আর এটা শোনার পরেই বনলতা বলে, প্লিজ অনুভব, তুমি আমার সাথে এরকম করতে পারো না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তোমাকে এতটাই ভালোবাসি যে বলে বোঝাতে পারবো না। একবার অন্তত ভেবে দেখো যে আমি এগুলো কেন করলাম। একটাই কারণ, শুধু তোমাকে ভালোবেসে তোমার সাথে সংসারটা করতে চেয়েছিলাম। একবার আমাকে একটু সাপোর্ট করো। বনলতার কথা শুনে অনুভব বলে, যখন তুমি পালিয়ে গিয়েছিলে তারপর তুমি ঠাম্মির গয়না চুরি করলে আর বারবার করে লাজুকে ফাঁসানোর চেষ্টা করলে, তোমার কি মনে হয় এসব শোনার পরে দেখার পরেও আমি তোমার সাথে থাকবো? সেটা কখনোই হবে না। এরপরেই চলে যায় স্ত্রীর কাছে, অর্থাৎ অনুভবের মা, আর বলে, আন্টি তুমি অন্তত কিছু বলো। এইভাবে চুপ করে থাকলে কি করে হবে বলো? আমি যে অনুভবকে খুব ভালোবাসি। স্ত্রী তখন বলে, শোনো বনলতা, আমি না তোমাদের মাঝখানে আর ঢুকতে চাই না। অনেক তো হলো, তোমাকে বারবার করে সাবধান করা সত্ত্বেও তুমি সেই আগের ভুলই করে বসেছ। এখন আমার কাছে আর কোনো অপশান নেই। আর আমার ছেলে যদি না মানতে চায় সেক্ষেত্রে আমি বা কী করব বলো? ঠাম্মিও বলে দেয়, একটা নিরীহ মেয়ে যে কিনা নিজের চেষ্টায় একটু একটু করে সফলতার দিকে এগোচ্ছে, তুমি বারবার তার ক্ষতি করতে চেয়েছো। প্রথমে নিজে গয়না চুরি করে ওকে ফাঁসিয়েছো, আর তারপরে কোর্ট পর্যন্ত টেনে নিয়ে গেছো। কি মনে হয় যে তোমার এই অন্যায়গুলো আমরা ক্ষমা করে দেব? আর হবে না, অনেক হয়ে গেছে। আমার কৃষ্ণ দাদুভাই যদি সিদ্ধান্ত নিয়ে থাকে তোমায় ডিভোর্স দেবে, তাহলে সেটাই হবে। কোনোভাবেই আমি আর চাই না তুমি এই বাড়িতে থাকো। জেঠুমনিও সেম কথাই বলে। এরপরেই বনলতা বুঝতে পারে যে তার এই বাড়িতে থাকাটা আর হবে না। বনলতা বলে, আমি লাজুর কাছে ক্ষমা চাইব, দরকার পড়লে ওর পায়ে পড়ব, কিন্তু প্লিজ তোমরা আমাকে আর একটাবার সুযোগ দাও। আমি যদি সুযোগ না পাই তাহলে কি করে হবে বলো তো? অনুভব তখন বলে, তোমাকে আর কোনো রকমের কোনো সুযোগ দেওয়া হবে না। ঠিক সেই মুহূর্তেই বনলতা ঠিক করে লাজুর সাথে দেখা করবে আর লাজুকে সবটা জানাবে। রাত হতেই লাজু তো পড়াশোনা করতে বসে পড়েছে, কিন্তু কোনোভাবেই আর লাজুর মন বসে না। বারবার করে একটা কথাই ভাবে, অনুভবের যদি স্মৃতি ফিরে না আসতো তাহলে আজকে তার কি অবস্থা হতো। বনলতা বারবার করে লাজুকে বিপদে ফেলার চেষ্টা করেছে, এটা ভেবে লাজুর অনেক বেশি কষ্ট হয়, কিন্তু সেই সব কথাকে দূরে সরিয়ে দিয়ে পড়াশোনায় মন দেওয়ার চেষ্টা করে। এর পরের দিন সকাল হতেই লাজু চলে গেছে প্রিন্সিপাল ম্যাডামের সাথে দেখা করতে। যথারীতি প্রিন্সিপাল ম্যাডামও লাজুর কাছে ক্ষমা চায় আর বলে, সত্যি লাজবন্তী, আমার অনেক বেশি ভুল হয়ে গেছে, আর কখনোই এমনটা হবে না। তুমি আজকে থেকে ক্লাসে জয়েন হয়ে যেতে পারো। কি বলো তো, এক একটা সময় আসে যখন আমরা ভাবি এক কিন্তু হয়ে যায় আর এক। তুমি আমাকে ক্ষমা করতে পেরেছো তো? লাজু বলে, কি বলছেন ম্যাডাম, আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি একদম ক্ষমা চাইবেন না। একটা কথা মনে রাখবেন যে ভুল মানুষ মাত্রই হয়। আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। এরপর লাজু ক্লাসে চলে যায়, ক্লাস করতে থাকে। ক্লাস শেষ হওয়ার পরেই যখন বাইরে বেরিয়ে আসে তখন বনলতা মিট করতে চায় লাজুর সাথে, আর লাজুকে দেখে বলে, লাজু আমার তোর সাথে কিছু কথা আছে। কিন্তু লাজুর সাথে লাজুর যে বন্ধুরা ছিল তারা বলে, কি করতে এসেছেন এখানে? আমাদের বন্ধুকে ফাঁসানোর চেষ্টা করেছেন আপনি, ওর জীবনটা নষ্ট করে দিতে চেয়েছেন, তারপরেও এখানে এসেছেন বড় বড় কথা বলতে? দয়া করে আপনি এখান থেকে চলে যান, আপনার সাথে লাজু আর কোনো কথাই বলবে না। বনলতা বলে, প্লিজ প্লিজ লাজু, একটাবার অন্তত চল, কথাগুলো বলাটা খুব জরুরি। কথা যদি বলতে না পারি তাহলে হয়তো আমি অনেক কষ্ট পাবো। কিন্তু তখনও বন্ধুরা বলে, যাবে না বললাম তো, আপনি প্লিজ চলে যান। লাজু বলে, তোরা একটু এগো, আমি একটু কথা বলেই আসছি, কথা শোনাটা খুব জরুরি। এরপর বনলতা আর লাজু দুজন মিলে কথা বলতে শুরু করে দেয়। বনলতা বলে, বিশ্বাস কর লাজু, আমি একটা কথা তোকে বলছি, আমি সত্যিই তোকে ভালোবাসতাম, কিন্তু যখন থেকে না বুঝতে পেরেছি তোর আর অনুভবের মধ্যে একটা অন্য রকমের ফিলিংস আছে, সেটা দেখার পরে না আমার মাথার কাজ করে না।
আমি বারবার চেষ্টা করে যাই তোকে কি করে অনুভবের থেকে আলাদা করতে পারবো। ঠিক সেই মুহূর্তে লাজু বলে, এসব তুমি কি বলছো বনলতা দিদি? তোমার পুরোপুরি মাথা খারাপ হয়ে গেছে। বনলতা বলে, না, আমার মাথা খারাপ হয়নি, যা বলছি তা একদম ঠিকই বলেছি। তুই আমার কথা কেন বিশ্বাস করছিস না? একটা বার অন্তত বিশ্বাস কর যে আমি সত্যি কথা বলছি। তোকে আমি খুব খুব পছন্দ করি, ভালোবাসি। তোকে তো আমি ছোট বোনের মতনই ভালোবাসতাম বল। কিন্তু মাঝখানে যে এত কিছু হয়ে গেছে, সেই জন্যই না আমার আর ভালো লাগছে না। আমি এখনও চাই যে তুই আমার সাথেই থাক, তুই আগে যেরকমটা ছিলিস আমার বন্ধু হয়ে। কিন্তু অনুভব যখনই তোকে অন্য চোখে দেখতে শুরু করলো, আমি অনুভবের স্ত্রী, আমার একটা অস্বাভাবিক কষ্ট হতে লাগলো। এরপর বনলতার এই সমস্ত কথা লাজু শুনতেই চাইছে না। আর অনুভব ডিভোর্স দেবে বলে সমস্ত রকম যা যা নিয়মকানুন আছে সবটাই শুরু করে দিয়েছে, কারণ সে আর বনলতার সাথে থাকতেই চায় না। বনলতা লাজুকে বলে, অনুভব আমাকে ডিভোর্স দেবে বলছে, তুই যে করেই হোক এই ডিভোর্সটা আটকে দে লাজু, না হলে যে আমাকে সবাই একেবারে শেষ করে দেবে। আমি কি করব বল, আমি কি নিয়ে বাঁচবো? লাজু বলে, এসব নিয়ে তুমি ভেবো না, খামোকা এসব নিয়ে ভেবে কেনই বা এত চিন্তা করছো? বনলতা বলে, চিন্তা না করে কি সত্যি কোনো উপায় আছে? নেই তো, তাহলে আমি কি করতে পারি? এরপরেই অনুভব রাস্তাতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, আর বনলতা লাজুর সাথে কথা বলে বাড়ি ফিরে যায়। আর স্ত্রী তখন বলে, সত্যি আমি ভাবতে পারছি না যে আমার ছেলের বউ কখনো এরকম করতে পারে, একটার পর একটা অন্যায় করে গেছে। এদিকে অনুভব চলে এসেছে লাজুর সাথে দেখা করতে। লাজু তো রাস্তা থেকে হেঁটে যাচ্ছিল, অনুভব হাত ধরে টানতে শুরু করে দেয় আর বলে, চুপচাপ গাড়িতে বসো। লাজু বলে, কেন, আমাকে তুমি কোথায় নিয়ে যাবে? অনুভব বলে, বসোই না, তারপর যেখানে ইচ্ছা নিয়ে যাব, অন্তত গাড়িতে বসো। এই বলে লাজুকে নিয়ে রওনা দেয়। আর লাজু রীতিমতো ভয় পেয়ে যায় অনুভবের এই ব্যবহার দেখে।